আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই এর চ্যাপ্টার 1.4.1 নিয়ে আলোচনা করব। 1.4.1 এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস অ্যান্ড মেক কম্পারিজন ইউজিং সিমিলি। নিম্নলিখিত পরিস্থিতি সিচুয়েশনগুলো পড়ো এবং উপমা সিমিলি ব্যবহার করে তুলনা করো। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কিছু সিচুয়েশন দেওয়া আছে। সিচুয়েশনগুলো আমাদের প্রথমে পড়তে হবে, দেন আমাদের এই সিচুয়েশনের উপর ভিত্তি করে আমাদের সিমিলি তৈরি করতে হবে। তো এখানে প্রথমে আমরা সিচুয়েশন 1 পড়ব। তো সিচুয়েশন 1 এখানে বলা হয়েছে মাই লিটল সিস্টার সারা ইজ দ্য হার্ট অফ আওয়ার ফ্যামিলি। আমার ছোট বোন সারা আমাদের ফ্যামিলির প্রাণকেন্দ্র। শি ইজ সুপার বিজি অ্যান্ড ডাজেন্ট হ্যাভ আ মোমেন্ট টু রেস্ট। সে খুবই ব্যস্ত এবং এক মুহূর্তের জন্য রেস্ট নেয় না, বা এক মুহূর্তের জন্য তার রেস্ট নেই। নাও ডেসক্রাইব হার ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েটেড সিমিলি। যথাযথ সিমিলি ব্যবহার করে বর্ণনা করো। এখানে একটি চিত্র দেওয়া আছে, একটি শিশু দেওয়া আছে। সেই শিশু সারাদিন খেলা নিয়ে ব্যস্ত। এখানে যে সিচুয়েশন দেওয়া আছে সেই সিচুয়েশনের উপর ভিত্তি করে একটি সিমিলি ব্যবহার করে আমাদের একটি সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা এখানে বলতে পারি সারা ইজ অ্যাজ বিজি অ্যাজ বি। সারা মৌমাছির মতন ব্যস্ত। এই যে অ্যাজ ডট অ্যাজ, এটি একটি সিমিলি। এখানে অ্যাজ দিয়ে মুঠো বোঝানো হয়েছে, যার কারণে এটি একটি সিমিলি। এরপর সিচুয়েশন 2। সিচুয়েশন 2 সিচুয়েশন 2তে বলা হয়েছে উই লিভ ইন আ বিজি এরিয়া। আমরা একটি ব্যস্ত এলাকায় বসবাস করি। হেয়ার, এখানে দেয়ার ইজ হার্ডলি এনি ওপেন স্পেস টু প্লে অর ওয়াক। এখানে হাঁটার জন্য অথবা খেলার জন্য কোনো উন্মুক্ত জায়গা বা স্থান নেই বললেই চলে। ইজ আফটারনুন আ গ্রুপ অফ ইয়াং বয়েজ প্লে ক্রিকেট ইন দ্য ন্যারো স্পেস বিসাইড দ্য রোড। সন্ধ্যাবেলা বিকালবেলায় একটি যুবক ছেলেদের দল রোডের পাশে সংকীর্ণ জায়গায় খেলত। অন ডে হোয়াইল দ্য ডে ওয়ার প্লেয়িং, একদিন যখন তারা খেলছিল, সাডেনলি হঠাৎই এ স্পিডলি বাইক রান ওভার ওয়ান অফ দ্য পিলার্স, একটি দ্রুতগামী মোটরসাইকেল একটি খেলোয়াড়ের উপর দিয়ে চলে যায়। ইট ওয়াজ সো সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড দ্যাট, এটি এতটাই হঠাৎ বা অপ্রত্যাশিত ছিল যে এভরিওয়ান ফরগট টু মুভ ফর দ্য মোমেন্ট, সেই মুহূর্তের জন্য সরে যেতে তারা ভুলে গিয়েছিল। নাও ডেসক্রাইব দ্য ইন্টেন্স সিচুয়েশন ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েটেড সিমিলি। এখানে যে সিচুয়েশনটা আমরা পড়লাম সেই সিচুয়েশনের উপর ভিত্তি করে একটি সিমিলি তৈরি করতে হবে। তো বন্ধুরা, এখানে কিছু ছেলেপেলে খেলাধুলা করছে। ঠিক সেই সময় হঠাৎই একটি মোটরসাইকেল একটি ছেলের উপর দিয়ে চলে যায়। তো এটি যে হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে গেছে সেটির উপর ভিত্তি করে এখানে আমাদের একটি সিমিলি তৈরি করতে হবে। তো আমরা এখানে বলতে পারি দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ অ্যাজ সাডেন অ্যাজ থান্ডার। ঘটনাটি বজ্রপাতের মতন হঠাৎই ছিল। বজ্রপাতের মতনই হঠাৎই ছিল, মানে বজ্রপাত যেমন কোনো না বলে বা
কোনো সংকেত ছাড়াই চলে আসে বা হয়ে ঘটে দেয়, ঠিক সেই রকমভাবে এই ঘটনাটি ঘটে গিয়েছিল। এরপর আমরা পড়ব সিচুয়েশন থিওরি। তো সিচুয়েশন থিওরি এখানে বলা হয়েছে, যে রিমা সিমস টেনশনড। রিমা খুবই টেনশনে আছে। নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে, শি উইল অ্যাঙ্কর দ্য স্কুলস অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সে তাদের বিদ্যালয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্কর করবে। অ্যাঙ্কর মানে উপস্থাপনা করবে। এরপর বলা হয়েছে পারফরমেন্স লাইক সিঙ্গিং, ড্যান্সিং, রিসিটেশন অ্যান্ড মেনি মোর আর টু বি পারফর্মেড ইন দ্যাট প্রোগ্রাম। সেই প্রোগ্রামে সে গান গাওয়া অথবা নৃত্য করা অথবা আবৃত্তি করা, এর মতন অনেক কিছুই সে পারফর্ম করতে যাচ্ছে। শি প্রিপেয়ারেড স্ক্রিপ্ট ফর সাম অফ দ্য ইভেন্ট। কিছু মুহূর্তের জন্য সে স্ক্রিপ্ট করে, তার প্রস্তুতিগুলো সে স্ক্রিপ্ট করে, বাট কুড নট অর্গানাইজ হার স্ক্রিপ্ট ফর রিসিটেশন অ্যান্ড ড্রামা। নাটক এবং আবৃত্তির জন্য তার যে স্ক্রিপ্ট, কিছু ঘটনার জন্য তার যে লিপিবদ্ধ প্রস্তুত করার কথা ছিল, কিন্তু সেটি তার সেই ড্রামা বা রিসিটেশন আবৃত্তি বা ড্রামার জন্য সে তার লিপিবদ্ধগুলো সংগঠন করতে পারে নাই। শি কুড নট আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারছেন না, হট যে শি উড ডু, সে কী করবে। জাস্ট দেন, ঠিক তখনই, হার কাজিন হ্যাজ কাম টু ভিজিট দেম, তার কাজিন তার কাছে পরিদর্শন করে। হার কাজিন ইজ ওয়েল নোন ফর হার এনকারেজিং, তার কাজিন উপস্থাপনার জন্য বেশ ভালো। সুতরাং শি ইজ লাইক এ ব্লেসিং টু রিমা, সে রিমার কাছে এসেছিল একজন আশীর্বাদ স্বরূপ হিসাবে। সেন্ট বাই ক্রিয়েটর, সৃষ্টিকর্তা দ্বারা তাকে পাঠানো হয়েছিল। নাও ডেসক্রাইব হার কাজিন ইউজিং অ্যান অ্যাপ্রিপিয়েটেড সিমিলি। অ্যাপ্রিপিয়েটেড সিমিলি মানে যথাযথ সিমিলি ব্যবহার করে আমাদের এখানে একটি সিমিলি তৈরি করতে হবে। তো আমরা এখানে বলতে পারি হার কাজিন ইজ অ্যাজ হেল্পফুল অ্যাজ আ ওয়াকিং স্টিক ফর অ্যান ওল্ড ম্যান। তার কাজিন একজন বয়স্ক ব্যক্তির জন্য একটি হাঁটার জন্য লাঠি হিসাবে যতটুকু সহায়পূর্ণ, ঠিক সেরকম সহায়পূর্ণ হিসাবে এসেছিল বা সহায়পূর্ণ। তার কাজিন হলো তার জন্য সহায়পূর্ণ, যেমনটা একজন বৃদ্ধ মানুষের জন্য একটি লাঠি যেমন হাঁটতে প্রয়োজন, ঠিক সেরকম। এরপর বলা হয়েছে সিচুয়েশন 4। সিচুয়েশন 4-এ বলা হয়েছে টুডে ইজ মাই বার্থডে, আজ আমার জন্মদিন। আই ওয়াজ সো এক্সাইটেড অ্যাবাউট অল মাই প্ল্যানস, আমি আমার সকল পরিকল্পনা সম্পর্কে খুবই উত্তেজিত। আই কুড নট স্লিপ ওয়েল লাস্ট নাইট, গত রাতে আমি ঘুমাতেই পারিনি। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুবই সকালে ঘুম থেকে উঠি। এভরিথিং সিম রিফ্রেশিং অ্যান্ড ডিফারেন্ট, সব কিছু যেন ভিন্ন এবং সতেজ মনে হচ্ছিল। আই প্ল্যানেড টু টেক এ লিটল ওয়াক অ্যান্ড সে হ্যালো টু রাইজিং সান, আমি মনে করলাম যে আমি সকালে উঠে সূর্যকে হ্যালো জানাবো বা হ্যালো বলবো এবং কিছুটা হাঁটাহুটা করব বা একটু হাঁটার জন্য বের হব। এরপর বলা হয়েছে যে অ্যাজ আই স্টেপড আউট অফ মাই রুম, আমার রুমের বাইরে যখন আমি আসলাম তখনই আই ওয়াজ অ্যামেজড টু সি এ হিউজ বকেট ওয়েটিং ফর মি, আমি আমার জন্য অপেক্ষা করার একটি ফুলের টুরি, বিশাল একটি ফুলের টুরি দেখে আমি অ্যামেজড মানে বিস্মিত হয়েছিলাম। I have never seen such a big bouquet in my whole life, আমার সম্পূর্ণ জীবনে আমি এত বড় ফুলের টুরি কখনো দেখিনি।
তো আমরা এখানে সিমিলি হিসেবে একটি সেন্টেন্স লিখতে পারি যে দ্য বুকেট ওয়াজ অ্যাজ বিগ অ্যাজ টি। বুকেট মানে ফুলের টড়ি, ফুলের টড়িটি ছিল ঠিক গাছের মতন বড়। ফুল গাছ যেমন ঝাপড়া ঝুপড়া হয় ঠিক সেরকম একটি বড় গাছ ছিল বুকেট। এরপর সিচুয়েশন 5, সিচুয়েশন 5-এ বলা হয়েছে মাই ফাদার ইজ আ টিচার ইন আ গভর্নমেন্ট কলেজ। আমার বাবা একটি সরকারি কলেজের শিক্ষক। রিসেন্টলি সাম্প্রতিক হি হ্যাজ বিন ট্রান্সফারেড ফ্রম সিলেট টু ফরিদপুর। সাম্প্রতিক তাকে সিলেট থেকে ফরিদপুরে পরিবর্তন করা হয়েছে। অ্যাকর্ডিংলি তদনুসারে উই শিফটেড টু ফরিদপুর। আমি ফরিদপুরে শিফট হয়েছিলাম। উইদিন এ ফিউ ডে, কিছুদিনের মধ্যেই। আই গট অ্যাডমিটেড টু ফরিদপুর গভর্নমেন্ট হাই স্কুল। ফরিদপুর গভর্নমেন্ট হাই স্কুলে আমি ভর্তি হয়েছিলাম। হোয়েন, যখন আই এন্টারেড দ্য ক্লাস, আমি ক্লাসে প্রবেশ করি। এভরিথিং ওয়াজ নিউ, সব কিছুই নতুন ছিল। আই ফিল্ড সো আনফ্যামিলিয়ার অ্যান্ড আনকমফর্টেবল ইন দিস নিউ সিচুয়েশন। আমি নতুন পরিস্থিতিতে অস্বস্তিকর এবং অপরিচিত মনে করেছিলাম বা অনুভব করেছিলাম। নাও ডিসক্রাইব দ্য আনকমফর্টেবল সিচুয়েশন ইউজিং অ্যান অ্যাপ্রিপিয়েট সিচুয়েশন। যথাযুক্ত সিমিলি ব্যবহার করে আনকমফর্টেবল মানে অস্বস্তিকর পরিস্থিতির উপর একটি সিমিলি লেখো বা বর্ণনা করো। তো আমরা এখানে বলতে পারি আই ওয়াজ অ্যাজ আনকমফর্টেবল অ্যাজ আ হেন ইন আ পন্ড। আমি একটি পুকুরের ভিতরে যেমন একটি মুরগির মতন অস্বস্তিকর ছিলাম। আমি একটি পুকুরের মধ্যে একটি মুরগির মতন অস্বস্তিকর ছিলাম। একটি পুকুরে মুরগিকে যখন দেওয়া হয় তখন যেমন অস্বস্তিকর মনে হয় ঠিক সেই রকম আমি অস্বস্তিকর মনে করেছিলাম। তো এই ছিল সিচুয়েশন 5। এরপর আমরা এখন আলোচনা করব 1.4.2। ইটস আ গ্রুপ ওয়ার্ক। ইন গ্রুপস চুজ a poem from your books, Bangla or English. You are free to choose any poem from any source. Now find out the similes and rhyme scheme used in the poem. Write the image that come to your mind while reading the poem. দলীয়ভাবে তোমার বই বাংলা অথবা ইংরেজি থেকে একটি কবিতা বেছে নাও। যে কোনো উৎস থেকে যে কোনো কবিতা বেছে নিতে পারো। এখন কবিতাটি ব্যবহৃত সিমিলি এবং রাইম স্কিম খুঁজে বের করো। কবিতাটি পড়ার সময় তোমার মনে যে ছবি আসে তা লেখো। তোমাদের এখানে একটি কবিতা নিতে হবে। আমাদের ইচ্ছা মতন একটি কবিতা বেছে নিয়ে এখানে কবিতাটি লিখতে হবে। দেন আমাদের কবিতা থেকে সিমিলি রাইম স্কিম খুঁজে বের করতে হবে এবং সেই সিমিলি রাইম স্কিম অনুসারে আমাদের কয়েকটি সেন্টেন্স লিখতে হবে। সেই সেন্টেন্সগুলো মানে রাইম বা একটি কবিতার উপর আমাদের একটি উপস্থাপনা তৈরি করে সেখানে লিখতে হবে। তো আমি একটি কবিতা নিয়েছি এবং সেই কবিতাটি নোট করে রেখেছি এবং সেখান থেকে আমি আমার মতন করে উপস্থাপন করে রাখছি। চাইলে আপনারাও সেটি নোট করে নিতে পারেন। তো এই হলো আমার সেই কবিতা। তো এখানে আমি একটি কবিতা লিখছি রবার্ট ফ্রস্টের। রবার্ট ফ্রস্টের একটি ভালো একটি কবিতা, সেটি হলো তো এখানে আমি লিখেছি দ্য রোড নট টেকেন, একটি সুন্দর একটি কবিতা রবার্ট ফ্রস্টের। তো এখানে বলা হয়েছে টু রোডস ডাইভারজেস্ট ইন আ ইয়েলো উড and sorry I could not travel but and be on traveler long I stood and looked down on as far as I could to where it bent in the underground. দুটি পথ ভাগ হয়ে চলে গেছে এক হলদে বনে, কিন্তু আমি পারবো না দুটোতেই যেতে। এবং আমি একাকী পতিত বা আমি যতই ভাবি দাঁড়িয়ে আরও দেখার চেষ্টা করি
একটি পথ কোথায় বা কত দূর গেছে চলে, দেখি তাই আনন্দ নয়ন দুটি মিলে। তো আমি এটি যদি আমি রাইম করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন উড, এখানে দেখছেন বল্ট, এখানে দেখছেন স্টুট, এখানে দেখছেন কুট, এখানে বলছেন আন্ডারগ্রাউন্ড। তো উড এটি উডের সাথে স্টুট এটি মিল আছে। তো উড এটি রাইম করলে এটি হবে এ, এর সাথে রাইম হয়েছিল স্টুট, এটি এ দেওয়া যায়। তো আমি আমি এটি কালার করে দিচ্ছি। তো এর সাথে রাইম হচ্ছে হলো এই স্টুট। আবার বল্ট এর সাথে রাইম হচ্ছে হলো আবার কুট এটির সাথেও রাইম হয় এ। তো এখানে আমি এ দিতে পারি। এরপর বোট এটির সাথে রাইম করা হয় আন্ডারগ্রাউন্ড। তো এই দুটাকে আমি যেহেতু দুটির উচ্চারণ সেম, এই দুটা নামকরণ করতে পারি বি দিয়ে। এটির রাইম হবে এ বি এ এ বি। এরপরে স্ট্যান্জা। পরের স্ট্যান্জায় বলা হয়েছে যে ডেন টুক দ্য আদার অ্যাজ জাস্ট অ্যাজ ফায়ার and having perhaps the better claim because it was greasy and wanted wear thou as far that the passing deer had owned then really about the same। এরপর যদি অন্যটি ধরি সেও ভালো, হয়তো সেটার দাবি বেশি এর তুলনায়, কারণ সেটি সবুজ ঘাসের মকমক পাতা, যদিও সেটাতে চলতে গেলে এরকম শেষে অন্য পথের মতোই সেটিও হবে, এতে নেই সন্দেহ। তো এটি যদি আমরা এখন রাইম করি তাহলে হবে, তো এটিরও রাইম হবে সি ডি সি সি ডি। এরপরে স্ট্যান্জা। তো এই স্ট্যান্জা যদি আমি রাইম স্কিম করি তাহলে হবে সি ডি সি সি ডি। এরপরের স্ট্যান্জা বলা হয়েছে যে and both that morning equally lay in labels on step had traveled black on, oh I kept the fast for another day, yet knowing how way leads on to way I doubted if I shall ever come back। আর সেদিন সকালে দুটি পথের পরে শিশু ছিল শুকনো পাতা সাউন্ডি ডেনির কারো পথ চিহ্ন, প্রথমটি রাখি আর একটি দিনের তরে, অথচ একটি পথ মিশেছে অন্য পথে, জানি ফিরব কিনা মনে ছিল সংশয়। এরপর বলা হয়েছে I shall be telling this with a sight somewhere age and age hence, two roads diverged in a wood and I took the one I least travelled by and that has made all the difference। কোথাও হয়তো অনেক দিনের পর কোনো দিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে এই কথাটি বলবো হঠাৎ, জঙ্গলে চলে গেছে দুটি পথ আর আমি ধরি সেই পথ যে পদচাপ খুবই নেই, আর এটি হয়েছে এতটুকু যার তফাৎ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কবিতাটি এবং সেই কবিতার উপরে আমি একটি উপস্থাপনা লিখছি। এই উপস্থাপনা চাইলে আপনারাও লিখে দিতে পারেন, অথবা আপনাদের নিজের মতন করেও কবিতা লিখে সেটির উপর উপস্থাপন করে দিতে পারেন। তো আজ ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।